আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি কোর্সের আরও একটি অনলাইন ক্লাসে। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমার পূর্বের ক্লাসটি দেখেননি তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করছি। দেন আমরা এখন আমাদের এই অধ্যায়ের নেক্সট টপিকসে চলে যাব। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে আব্বাউ নীতি, হুন্ডির নীতি এবং পলিবর্জন নীতি। আমরা শুরুতে আব্বাউ নীতি নিয়ে আলোচনা করব। আব্বাউ নীতি কি? আব্বাউ নীতি হচ্ছে কোনো একটি পরমাণুর ইলেকট্রন যখন প্রধান শক্তি স্তরের একটা স্তর থেকে আরেকটি স্তরে প্রবেশ করবে, অথবা ইলেকট্রন সমূহ যখন ভাঙ্গার ক্ষেত্রে, অর্থাৎ একটা স্তর থেকে যখন ইলেকট্রন সমূহ আরেকটা স্তরে চলে আসবে, অর্থাৎ আমরা জানি পরমাণু কি করে, যৌগ গঠনের ক্ষেত্রে একটি পরমাণু ইলেকট্রন দান করে আর একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। এই ক্ষেত্রে আমাদের কি হবে, যে একটা পরমাণু থেকে ইলেকট্রন আর একটা পরমাণুতে গমন করে, সেক্ষেত্রে ইলেকট্রন বৃদ্ধি পায়। অথবা একই পরমাণুর ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে আস্তে আস্তে প্রবেশ করাবো, এটা কোন সূত্র অনুসারে প্রবেশ করাবো? 2n²। এই সূত্র অনুসারে যখন প্রবেশ করাবো তখন একটা নীতি ফলো করে, এই নীতিটাই হচ্ছে আব্বাউ নীতি। এই নীতিটাকে সংক্ষেপে কি বলা হয়? n+l রুল বলা হয়। তাহলে আব্বাউ নীতি কি? n+l রুল, অর্থাৎ এইটার মান n+l, এই দুইটার মান যার কম হবে সেই শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এই n+l, এখানে n এর মান অ্যাপ্লাই হবে এবং l এর মান অ্যাপ্লাই হবে। আমরা যখন প্রধান শক্তি স্তর, সহকারী শক্তি স্তর এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছি, তখন n এবং l এর মান কিভাবে বের করতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা জানি যে n এর মান কি হতে পারে, আমাদের 1 2 3 4 5 6 এভাবে হতে পারে। আর l এর মান আমাদের কিভাবে হতে পারে? SPDF, অর্থাৎ s থাকলে l এর মান হচ্ছে 0, যদি p থাকে l এর মান হচ্ছে 1, যদি d থাকে l এর মান হচ্ছে 2, যদি f থাকে তাহলে l এর মান হবে কত? 3। যেহেতু আমরা পূর্বেই জেনেছি যে SPDF এদের প্রত্যেকটার একটা মান আছে এবং SPDF কে একত্রে কি বলা হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা L বলা হয়। এখানে Lটা হচ্ছে ওই SPDF এর মান এখানে অ্যাপ্লাই হবে। তাহলে আব্বাউ নীতি, এই নীতি হচ্ছে কি n+l, এই মানটা যার কম হবে সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যার মানটা n+l এর মানটা বড় হবে সেই শক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এই আব্বাউ নীতির একটি কি আছে? সূত্র আছে। এই সূত্রটা ফলো করে আমরা কি করব? এই ইলেকট্রন সমূহ n+l এই রুল অনুসারে কি করাবো? প্রবেশ করাবো। এই সূত্রটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এই সূত্রটা আমরা একটা গল্পের মাধ্যমে সহজে মনে রাখবো। যেমন একটি গ্রামে শাহিন এবং সুমন নামে দুইজন ব্যক্তি ছিল, খুবই গরিব। এখানে এস ব্যবহার করেছে, একজন হচ্ছে শাহিন আর একজনের নাম হচ্ছে সুমন। এরা কি ছিল? খুবই গরিব ছিল। তারা হঠাৎ করে অনেক বড় লোক হয়ে গেছে। এই বড় লোক হওয়ার কারণে তারা কি করেছে? পিএস রেখেছে এক একজন। এই শাহিনও একজন পিএস রেখেছে এবং সুমন একজন পিএস রেখেছে। পিএস অর্থ কি? পার্সোনাল সেক্রেটারি। আমরা এই শাহিন একজন পিএস রেখেছে এবং সুমন একজন পিএস রেখেছে। যেহেতু শাহিন সুমন খুব গরিব ছিল, এখন হঠাৎ করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। মালিক হওয়ার ফলে সমাজে একটা প্রভাব তাদের তৈরি হয়েছে এবং তারা কি করেছে? দুইজন আলাদা আলাদাভাবে একজন পিএস নিয়োগ করেছে। শাহিন একজন পিএস নিয়োগ করেছে, আবার সুমন একজন পিএস নিয়োগ করেছে। এখন যেহেতু পিএস নিয়োগ করেছে এবং তাদেরকে অনেক বেতন দেয়, তারা কি করছে? একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলছে। তাহলে শাহিনের পিএস একজন ডিপিএস অ্যাকাউন্ট খুলছে, আবার সুমনের পিএসও কি করছে? ডিপিএস অ্যাকাউন্ট খুলছে। ডিপিএস অ্যাকাউন্ট খোলার পরে তারা চিন্তা করলো যে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করার দরকার। তারা কি করছে? এই দুইজনে আবার একটা করে এফডিপিএস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করছে, আবার এফডিপিএস। তাহলে আমাদের ব্যক্তি ছিল কি? দুইজন, একটা হচ্ছে শাহিন আর একজন হচ্ছে সুমন। তারা হঠাৎ করে বড়লোক হওয়ার কারণে কি করছে? একটা করে পিএস নিয়োগ দিয়েছে। এই পিএস গুলো যেহেতু শাহিন সুমনের কাছ থেকে বেতন পাচ্ছে, বেতন পাওয়ার ফলে তারা কি করেছে? ডিপিএস অ্যাকাউন্ট করছে। এই টাকাগুলো কোথায় রাখবে? ব্যাংকে রাখবে অবশ্যই। এই ব্যাংকে কি করছে? একটা ডিপিএস অ্যাকাউন্ট করছে, আবার সুমনের পিএসও কি করছে? ব্যাংকে একটা ডিপিএস অ্যাকাউন্ট করছে। এবং এই ডিপিএস চিন্তা করলো যে তাদের পিএস গুলো যে শুধু ডিপিএস করলে তো হবে না, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে কখন কি হয়। এই কারণে তারা কি করছে? আবার একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করছে। এই শাহিনের পিএসও একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করছে, সুমনের পিএসও একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করছে। এটি হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা এইগুলোকে নাম্বারিং করব। শুরুতে আমরা এস কে নাম্বারিং করব। এস এর নাম্বারিং করব হচ্ছে আমাদের কত থেকে?
1 থেকে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটি হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটি হচ্ছে 6, এটি হচ্ছে 7, আর এটি হচ্ছে কি 8। যেহেতু আমাদের এস এর নাম্বারিং কমপ্লিট, এখন আমরা পিন নাম্বারিং করব। এস কে নাম্বারিং করেছি 1 থেকে, তাহলে পি কে নাম্বারিং করবো এর পরবর্তী সংখ্যা থেকে, তাহলে 1 এর পরবর্তী সংখ্যা কত? 2। এখন আমরা পি কে যখন নাম্বারিং করব 2 থেকে নাম্বারিং করব, তাহলে 2p, 3p, 4p, 5p, 6p, 7p। তাহলে পিন নাম্বারিং আমাদের কমপ্লিট। এখন আমরা ডি কে নাম্বারিং করব। আমরা এস কে নাম্বারিং করেছিলাম 1 থেকে, পি কে নাম্বারিং করেছে 2 থেকে, ডি কে নাম্বারিং করব কত থেকে? 3 থেকে। তাহলে ডি শুরু হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4d, 5d এবং 6d। এখন আমরা এফ কে নাম্বারিং করব। ডি কে নাম্বারিং করেছি যেহেতু 3 থেকে, তাহলে এফ কে নাম্বারিং করব কত থেকে? 4 থেকে। তাহলে এটা হবে আমাদের 4f এবং এটা হবে আমাদের 5f। আমাদের নাম্বারিং কিন্তু সবগুলোর কমপ্লিট। এই যে শাহিন সুমন এইভাবে মুখস্থ না করেও এই যে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s এভাবে মুখস্থ করতে পারি। এভাবে মুখস্থ করাটা আমাদের জন্য অনেক কঠিন, কেননা এই সংখ্যাগুলোর ধারাবাহিকতা কিন্তু ঠিক নেই। দেখেন 1 2, আবার 2 3 3 4 3 4 5 4 5 6, আবার 4 5 6 7 5 6, এই যে বিভিন্ন সংখ্যা চলে আসছে। আপনারা যদি এভাবে মনে রাখতে পারেন 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, তারপরে 4d, কোনো সমস্যা নেই, আপনারা এভাবে মুখস্থ করতে পারেন। অথবা যে আমি যে গল্পটা বললাম আপনারা এই গল্পের মাধ্যমে সহজে এটা কি করতে পারেন? মুখস্থ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই নাম্বারিং এর বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন এস কে নাম্বারিং করার ক্ষেত্রে আমরা 1 থেকে শুরু করব, পি কে নাম্বারিং যখন করব তখন 2 থেকে শুরু করব, ডি কে নাম্বারিং করার ক্ষেত্রে 3 থেকে শুরু করব এবং এফ কে নাম্বারিং করার ক্ষেত্রে আমরা 4 থেকে শুরু করব। যেহেতু এস শুরুতে আছে, এখানে এস কে আমরা 1 থেকে শুরু করছি, এস এর পরে কি আছে? পি আছে, এই কারণে আমরা পি কে 2 থেকে শুরু করছি। পির পর কত সংখ্যা আছে? পির পর সর্বপ্রথম আছে কি? ডি, এই কারণে ডি কে 3 থেকে শুরু করছি এবং ডি শেষে সর্বশেষ আছে এফ, এবং এফ কে কি করেছি আমরা? 4 থেকে নাম্বারিং করেছি। এখন এই যে এসপি ডিএফ এগুলোকে কি বলা হয়? অরবিটাল বলা হয়। এবং আমরা পূর্বেই জেনেছি যে এসপি ডিএফ এদের প্রত্যেকটার এক একটা কি আছে? মান আছে। যেমন এস এর মান কত ছিল? যখন আমরা অরবিট এবং অরবিটাল নিয়ে আলোচনা করেছি তখন এস এর মান ছিল 0, পির মান ছিল হচ্ছে 1, ডির মান কত ছিল? 2 এবং এফ এর মান কত ছিল আমাদের? 3। আর এন এর মান তো আমরা সবাই জানি, এনটা হচ্ছে কি? কক্ষপথ, অর্থাৎ প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এভাবে। এই যে এস পি ডি এফ, এই যে এস পি ডি এফ এর লেফট সাইডে বাঁ সাইডে যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলো হচ্ছে কি? এন এর মান। যেমন এখানে 1s, এই 1টা কি? 1টা হচ্ছে প্রথম শক্তি স্তর। এখানে 2s, এই 2টা কি? দ্বিতীয় শক্তি স্তর। এখানে 2p, 2pটাও দ্বিতীয় শক্তি স্তর। এখানে 3s, 3s হচ্ছে তৃতীয় শক্তি স্তরের s নামক অরবিটাল। এখানে 3p, 3p হচ্ছে 3 নাম্বার শক্তি স্তরের p নামক অরবিটাল। এখানে 4s, 4sটা হচ্ছে 4 নাম্বার শক্তি স্তরের s নামক অরবিটাল। তাহলে sPdf এইগুলো হচ্ছে কি? অরবিটাল। আর এখানে এই যে অরবিটালের লেফটে বা বাঁ সাইডে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে কি? এন এর মান বা প্রধান শক্তি স্তর। এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। এখন আমরা নিচে যে সূত্রটা তৈরি করেছি এই সূত্র অনুসারে ইলেকট্রনগুলো কি করবে? প্রবেশ করবে। সর্বপ্রথম 1s এ প্রবেশ করবে, তারপরে 2s এ প্রবেশ করবে এবং তারপরে 2p তে প্রবেশ করবে, তারপরে 3s এ প্রবেশ করবে, তারপরে 3p তে প্রবেশ করবে। এবং এই যে প্রবেশে করার জন্য যে সূত্রটা তৈরি করেছি এই সূত্রটা তৈরি করেছে যে নীতি অনুসারে, সেই নীতিটাই হচ্ছে কি? আফবাউ নীতি। এই নীতিটার নাম কি? আফবাউ নীতি, যাকে সংক্ষেপে n+l বলা হয়। দেখেন এখানে 3p, তারপরে আছে কি? 4s। এই 3p এর পরে 3d না লিখে আমরা কি করেছি? 4s লিখেছি, অর্থাৎ চতুর্থ কক্ষপথের একটা অরবিটালকে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? এটা n+l এই সূত্র অনুসারে। দেখেন n+l, 4s এর ক্ষেত্রে যদি আমরা n+l এই সূত্র অ্যাপ্লাই করি, n+l, সেক্ষেত্রে আমরা দেখতে পাই n এর মান হচ্ছে 4, l এর মান কত? s এর জন্য l এর মান কত? 0। এই কারণে 4 + 0 = আমাদের কত হয়? 4 হয়। আবার 3d, এই 3dর ক্ষেত্রে আমাদের কি হবে? দেখেন n এর মান হচ্ছে আমাদের 3, d এর মান হচ্ছে 2। এখানে যদি 2 অ্যাপ্লাই করি তাহলে আমাদের এটা যোগফল কত আছে? 5 আছে। এখন দেখেন তো কে সব থেকে বড়? 4 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়। যেহেতু n+l এই রুল অনুসারে 4s এর তুলনায় 3dটা বড়, এই কারণে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে, তারপরে 3d তে প্রবেশ করবে। আমরা n+l রুল অনুসারে এই সূত্রটা সাজিয়েছি।
এবং কিভাবে সাজিয়েছি একটা গল্পের মাধ্যমে। আপনারা সবাই এই সূত্রটা মনে রাখবেন, তাহলে আমাদের কি হবে, আপ-বাউ নীতি ফলো করে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবো। ঠিক আছে, দেন আমরা আমাদের পরবর্তী টপিক হুন্ডির নীতি নিয়ে আলোচনা করব। এই হুন্ডির নীতি নিয়ে আলোচনা করার শুরুতে আমরা এই অরবিটাল অর্থাৎ sp-df নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিই। যেমন এস, এই এসে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, পি নামক অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, ডি নামক অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে এবং এফ নামক অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। এবং একটি ঘরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে, 2টি ইলেকট্রন থাকবে। যেহেতু এস এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে, সেক্ষেত্রে এস এর ঘর হচ্ছে কয়টি, 1টি। এবং পিতে যেহেতু 6টি ইলেকট্রন থাকে সর্বোচ্চ, এই কারণে পিতে ঘর কয়টি, 3টি ঘর। এবং ডিতে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে, 10টি ইলেকট্রন থাকে, এই কারণে ডিতে ঘর আছে কয়টি, 5টি। এবং এফ এ কয়টি ঘর আছে, এফ এ হচ্ছে 60টি ঘর আছে। যেহেতু এফ এ কয়টি ইলেকট্রন থাকতে পারে, 14টি ইলেকট্রন থাকতে পারে, এই কারণে এফ এ ঘর আছে 60টি ঘর আছে। এবং প্রত্যেকটা ঘরে কয়টি ইলেকট্রন থাকবে, 2টি করে ইলেকট্রন থাকবে। এটা সহজে আপনারা এভাবে মনে রাখতে পারেন, যেহেতু আমাদের সমাজে বিয়ে শাদী হয় কিসে, একজন নারী একজন পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী মিলেই একটা পরিবার তৈরি হয়। এই যে স্বামী স্ত্রী মিলে একটা পরিবার তৈরি হচ্ছে, দুইজনে কি ভিন্ন লিঙ্গ, অর্থাৎ একজন পুরুষ আর একজন স্ত্রী। এই ইলেকট্রনগুলো ঠিক 2টি ভিন্ন ক্যাটাগরির হবে, অর্থাৎ একজনে প্লাস হলে আর একটা মাইনাস হবে, অর্থাৎ একজন পুরুষ হলে আর একজন কি হবে, মহিলা হবে। এবং পাশাপাশি তারা থাকবে কি একটা ঘরে, অর্থাৎ একটা সংসার তৈরি করবে। এই কারণে প্রত্যেকটা ঘরে কয়টি ইলেকট্রন থাকতে পারবে, 2টি ইলেকট্রন থাকতে পারবে। যেহেতু এস এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, এই কারণে এখানে ঘর আছে কয়টি, 1টি। পিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, এখানে 6টি বলতে 3 জোড়া, এখানে ঘর আছে কয়টি, 3টি। এবং 3 জোড়ার ভিতরে ইলেকট্রন থাকবে কয় প্রকারের, 2 প্রকারের, অর্থাৎ প্রত্যেকটা ঘরে বিপরীতধর্মী, একটা পজিটিভ ইলেকট্রন থাকলে আর একটা নেগেটিভ ইলেকট্রন থাকবে। এবং ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারবে এবং এইখানে ঘর আছে কয়টি, 5টি। প্রত্যেকটা ঘরে একটা পজিটিভ ইলেকট্রন আর একটা নেগেটিভ ইলেকট্রন। এখন এই হুন্ডির নীতি হচ্ছে, এই ইলেকট্রনগুলো যখন ঘরগুলোই প্রবেশ করবে, অর্থাৎ এই অরবিটালগুলোই যখন প্রবেশ করবে, সর্বপ্রথম তারা কি করবে, একমুখে স্পিনে প্রবেশ করবে। অর্থাৎ যদি প্রবেশ করে, যেমন পি নামক অরবিটালে যখন প্রবেশ করবে, সর্বপ্রথম তারা কি করবে, সবগুলো পজিটিভগুলো আগে প্রবেশ করবে, তারপরে দেন নেগেটিভগুলো প্রবেশ করবে। আবার এফ নামক অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে, তখনও আগে সর্বপ্রথম কি করবে, সবগুলো ঘরে অর্থাৎ 7টা ঘরে 7টা পজিটিভ ইলেকট্রন প্রবেশ করবে, দেন আমাদের পরবর্তীতে নেগেটিভ ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এখন আমরা এই পজিটিভ ইলেকট্রন এবং নেগেটিভ ইলেকট্রন নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি একটি পরমাণুর যে কোনো একটি ইলেকট্রন কি করে, তার বৃত্তাকার কক্ষপথে অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। আমরা যদি কল্পনা করি যে আমাদের এটি হচ্ছে যে কোনো একটি পরমাণুর একটি বৃত্তাকার কক্ষপথ, এই কক্ষপথে যদি আমরা কি করি, একটা ইলেকট্রন প্রবেশ করাই, আমরা এখানে হলুদ কালারের যে বলটা দিয়েছি, এটি হচ্ছে আমরা মনে করলাম ইলেকট্রন। এই ইলেকট্রন এই পরমাণুর এই কক্ষপথে ঘুরতে থাকবে। এখন এই ইলেকট্রনটা পরমাণুর কক্ষপথে যখন ঘুরতে থাকবে, তখন কি করবে, এই ইলেকট্রনটা পরমাণুর অর্ধ সাইকেল পূর্ণ করবে, ঘড়ির কাঁটার দিকে একটা অর্ধ সাইকেল পূর্ণ করবে, আরেকটি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন আমরা যদি এই কক্ষপথে আরেকটি ইলেকট্রনের কথা চিন্তা করি, যেহেতু প্রত্যেকটা ঘরে 2টি করে ইলেকট্রন থাকতে পারবে, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, একটা কক্ষপথে 2টি ইলেকট্রনের কথা চিন্তা করেছি। এখন এই ইলেকট্রনটা কি করেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্ধ সাইকেল অর্থাৎ 180 ডিগ্রি সে কমপ্লিট করবে। এই কারণে এখানে আমরা কি করেছি, -½ দিয়েছি। এবং এই ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে সে কি করবে, অর্ধ সাইকেল পূর্ণ করবে, অর্থাৎ ক্লকওয়াইজ অর্ধ সাইকেল পূর্ণ করবে বা 180 ডিগ্রি কমপ্লিট করবে। যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এই কারণে +½ অর্থাৎ একটা ঘরে যে 2টি ইলেকট্রন থাকবে, তারা দুইজনে মিলে কি করবে, একটা সাইকেল কমপ্লিট করবে। যেমন স্বামী স্ত্রী মিলে যেহেতু একটা পরিবার হয়, এবং একটা পরিবারকে ভালোভাবে চালানোর জন্য স্বামী এবং স্ত্রী দুইজনেরই
অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ, দুইজনেরই সহযোগিতা অবশ্যই ইম্পর্টেন্ট। দুইজনে যদি সহযোগিতা করে তাহলে একটা পরিবার কিটা টিকে থাকে। ঠিক তদ্রূপ এখানে একটা ঘরে যে দুইটা ইলেকট্রন থাকবে, এই দুইটা ইলেকট্রন মিলে তারা কি করবে, একটা সাইকেল কমপ্লিট করবে। একজন পজিটিভ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, আর একজন কি করবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে করবে। এই কারণে আমরা এখানে কি করি, ইলেকট্রনগুলো যখন লিখি তখন পজিটিভ হাফ দিই এবং নেগেটিভ হাফ দিই, পাশাপাশি লিখি। একটা পজিটিভ হাফ, একটা নেগেটিভ হাফ, একটা পজিটিভ হাফ, একটা নেগেটিভ হাফ, পাশাপাশি লেখার কারণ কি, যে প্রত্যেকটা ঘরে যাতে দুইটা ইলেকট্রন জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে হুন্ডির নীতি হচ্ছে যখন কোনো একটা অরবিটালে যতগুলো ঘর থাকবে, এই ঘরগুলোই ইলেকট্রনগুলো যখন প্রবেশ করবে, যদি পজিটিভ ইলেকট্রন প্রবেশ করে তাহলে সবগুলো ঘরে আগে পজিটিভ ইলেকট্রন প্রবেশ করবে, যদি নেগেটিভ ইলেকট্রন প্রবেশ করে তাহলে সবগুলো ঘরে আগে নেগেটিভ ইলেকট্রন প্রবেশ করবে। এটি হচ্ছে আমাদের কি হুন্ডির নীতি। যেমন আমরা যদি এস নামক অরবিটালে কথা চিন্তা করি, এস নামক অরবিটালে ঘর আছে কয়টি, একটি। তাহলে এখানে যদি আমাদের 1s এটার পর একটা ইলেকট্রন থাকে তাহলে কি করবে, একদিকে প্রবেশ করবে আগে। যদি এখানে এস এর পর দুইটা ইলেকট্রন থাকে 1s তাহলে একটা একমুখী প্রবেশ করার পর আর একটা বিপরীত দিকে প্রবেশ করবে। অর্থাৎ এখানে আমরা ডিরেকশন দুই দিকে দেওয়া হয়েছে, কারণ কি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ বোঝানোর জন্য। আমরা অনুরূপভাবে যদি পি অরবিটালের কথা চিন্তা করি, পি অরবিটালে আমাদের ঘর আছে কয়টি, 3টি। আমরা 3টি ঘর দিয়েছি। এখন 2p-তে যদি আমাদের এখানে 4টি ইলেকট্রন থাকে তাহলে কি করবে, হুন্ডির নীতি অনুসারে আগে এই 3 ঘরে 3টা ইলেকট্রন প্রবেশ করবে। এখন 3 ঘরে 3টা ইলেকট্রন যদি প্রবেশ করে সবগুলো একদিকে ডিরেকশন হবে, অর্থাৎ সবগুলো যদি পজিটিভ হয় সবগুলো পজিটিভ হবে, যদি নেগেটিভ হয় সবগুলো নেগেটিভ হবে। এখন আমি উপরের দিকে ডিরেকশন দিয়েছি, এটা আপনারা যদি চান নিচের দিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু 3 ঘরে 3টা আমরা উপরের দিকে ডিরেকশন দিয়েছি, তার আমরা ধরলাম উপরের দিকে পজিটিভ, এই কারণে পজিটিভগুলো আগে প্রবেশ করছে। দেন আমাদের ইলেকট্রন আছে কয়টা, 4টা। এখন পরবর্তী ইলেকট্রনটা কোথায় দেবো, যে কোনো একটা ঘরে আমরা বিপরীত দিকে দিয়ে দিব, হয় এই ঘরে দিব, না হলে এই ঘরে দিব, না হলে এই ঘরে দিব। এখন আমাদের যদি পির উপরে 6টা ইলেকট্রন থাকে তাহলে আমাদের কি হবে, 6টা ঘরই পূর্ণ হবে। এখন আমাদের যদি ডি অরবিটালের কথা চিন্তা করি, ডি অরবিটালে ঘর আছে কয়টি, 5টি। তাহলে আমাদেরও যদি 4d, এই 4dর উপর যদি 6টি ইলেকট্রন থাকে তাহলে আমরা কিভাবে দিতে পারি, তাহলে 6টি ইলেকট্রনের ক্ষেত্রে আগে 6টি ইলেকট্রনের ভিতরে 5টি ইলেকট্রন 5টা ঘরে প্রবেশ করে নেবে, এবং যে কোনো একদিকে, হয় উপরের দিকে না হলে নিচের দিকে। আমরা যদি প্রবেশ করাই তাহলে নিচের দিকে সবগুলোকে আগে প্রবেশ করাবো, যে এটা নেগেটিভগুলো আগে প্রবেশ করছে, যেহেতু এখানে 6টা আছে কিন্তু 5 ঘরে 5টা প্রবেশ করছে, এখন একটা বাকি আছে, একটা যে কোনো একটা ঘরে আমরা বিপরীত দিকে দিব। প্রথম দিতে পারি, শেষেরটাই দিতে পারি, অথবা মাঝে দিতে পারি, তবে শুরুতে দেওয়া ভালো, একটা সিকোয়েন্স ফলো করা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের হুন্ডির নীতি। তাহলে হুন্ডির নীতি হচ্ছে ইলেকট্রন যখন প্রবেশ করবে অরবিটালগুলোই তখন একমুখী স্পিনে আগে প্রবেশ করবে, অর্থাৎ পজিটিভগুলোই যদি হয় তাহলে পজিটিভগুলো সবগুলোই পজিটিভ হবে সবগুলো ঘরে, আর নেগেটিভগুলো যদি হয় তাহলে সবগুলো ঘরে আগে নেগেটিভগুলো হবে। আশা করি আপনারা এই আপ-বাউ নীতি এবং হুন্ডির নীতি সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।